আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা গ্লোবাল ফাইন্যান্সের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেটা হলো ফোর্সেস ইনফ্লুয়েন্সিং গ্লোবাল ফিন্যান্স, যেসব বিষয়গুলো গ্লোবাল ফিন্যান্সকে ইনফ্লুয়েন্স করতেছে, হাউ মেনি কোম্পানিজ হ্যাভ বিকাম হাউ কোম্পানিজ হ্যাভ বিকাম মাল্টিন্যাশনাল, কোম্পানিগুলো কেন সেটা মাল্টিন্যাশনাল হয়ে যাচ্ছে, এক দেশের বাইরেও কিভাবে তারা অন্য দেশে ব্যবসা পরিচালনা করতেছে এবং এইসব বিষয়গুলো। এবং এটার জন্য আমরা প্রেসক্রাইবড টেক্সট বুক ধরেছিলাম আমাদের প্রেসক্রাইবড টেক্সট বুকের ফার্স্ট চ্যাপ্টার। এখন আমরা যেটা আসছি সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এবং এই যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে দেখুন ফরেন এক্সচেঞ্জ ডিটারমিনেন্টস এন্ড দ্য ইফেক্ট অফ কারেন্সি ওয়ার্স, এই বিষয়টা থাকছে। The role of central banks in monetary policies and the current global financial challenges, এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু নিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টার গঠিত। এবং এইটার জন্য আমাদেরকে আমাদের প্রেসক্রাইবড টেক্সট বুকের সেকেন্ড চ্যাপ্টার এবং 7 চ্যাপ্টার, দ্বিতীয় এবং সপ্তম, এই দুইটা চ্যাপ্টার ফলো করতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটা আছে সেটা হলো সেকেন্ড চ্যাপ্টার, এইটা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে যেটা দেখছি সেটা হলো আমাদের প্রেসক্রাইব টেক্সট বুক যেটা ছিল সেটা সেকেন্ড চ্যাপ্টার, এবং প্রেসক্রাইব টেক্সট বুকে যেটা ছিল মাল্টিন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, শিপ্রোর যে বইটা। তো চলুন শুরু করি। এখানে যে বিষয়টা ছিল চ্যাপ্টার 2, দ্য ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট। আসলে এক্সচেঞ্জ রেটটা কিভাবে ডিটারমাইন করা হয় এটা হলো দ্বিতীয় চ্যাপ্টারের মূল জিনিস। এখানে দেখুন সর্বপ্রথম আমরা যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট যেটাকে বলে সেই বিষয়টা এখানে তুলে ধরছি সর্বপ্রথম। তারপরে আছে রোল অফ সেন্ট্রাল ব্যাংক। এই যে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের রোল অফ সেন্ট্রাল ব্যাংকটা কি এই বিষয়টা এখানে আছে, এবং এক্সপেকটেশনস এন্ড অ্যাসেট মার্কেট মডেল যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, আসলে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট কাকে বলে এবং এটা কিভাবে নির্ধারণ করা হয় সে বিষয়গুলো। এটার জন্য সেটিং দ্য ইকুইলিব্রিয়াম, সর্বপ্রথম আমাদের একটা ভারসাম্য বা সেটিং ইকুইলিব্রিয়ামে আসতে হবে। এরপর আসতে এক্সচেঞ্জ রেট এটা, এবং মার্কেট ক্লিয়ারিং প্রাইসেস দ্যাট ইকুইলিব্রিকেট দ্য কোয়ান্টিটিজ সাপ্লাইড এন্ড ডিমান্ডেড অফ দ্য ফরেন কারেন্সি। এখানে আমরা যখন একটা ইকুইলিব্রিয়ামে আসবো তখন এক্সচেঞ্জ রেটের এই বিষয়টা আসতে গেলে আমাদেরকে কিন্তু একটা ডিমান্ড এবং যে সাপ্লাইড যে বিষয়টা আছে, আমাদের যে কারেন্সি আছে সেই কারেন্সির যতটুকু কোয়ান্টিটি আমাদের ডিমান্ডেড হচ্ছে এবং যতটুকু সাপ্লাই হচ্ছে, এই দুইটার একটা ব্যালেন্সিং পজিশনে এসে আমরা যে এক্সচেঞ্জ রেটটা সেট করতে পারি সেটা হচ্ছে সেটিং দা ইকুইলিব্রিয়াম পজিশন। এবং এর সাথে দেখুন ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটের আরো বেশি বিষয় আছে, যেমন হাউ আমেরিকানস পারচেজ জার্মান গুডস। আমরা যদি আমেরিকা কিভাবে জার্মান গুডস গুলো ক্রয় করে সেটা যদি দেখি তাহলে ফরেন কারেন্সি ডিমান্ড বিষয়গুলো এখানে আসবে। তারপরে আসবে derived from demand for foreign currency goods, services and financial asset. আমাদের যে ফরেন কারেন্সি ডিমান্ড যেটা আসছে এটা কোথা থেকে আসছে, এই ডিমান্ডটা সেটা হচ্ছে ফরেন কারেন্সি গুডস, বিদেশি মুদ্রার যে পণ্যগুলো সেইগুলো, সেবা এবং ফিনান্সিয়াল অ্যাসেট যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সাথে এইগুলো জড়িত থাকবে। এর সাথে সাথে রয়েছে দেখুন ফর এক্সাম্পল দ্য ডিমান্ড ফর জার্মান গুডস বাই আমেরিকানস। একইভাবে যদি আমরা আসলে জার্মান গুডস, এই জার্মান পণ্যের যে চাহিদা আমেরিকানদের জন্য, এই বিষয়গুলোর যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তার উপরে নির্ভর করেই কিন্তু কি চলে এসেছে, এটার এক্সচেঞ্জ রেটটা তৈরি হয়েছে। এবং এই যে এক্সচেঞ্জ রেট, আমরা আবার একটা বিষয় বলি, সর্বপ্রথম দেখবেন যখন আমাদের টাকার উদ্ভব হয় তখন কিন্তু সর্বপ্রথম টাকা উদ্ভব হয়নি, সর্বপ্রথম বিনিময়ের মাধ্যমটা কিন্তু উদ্ভব হয়। যেমন দেখবেন যে কারো যদি কি প্রয়োজন হতো, কোনো সবজির প্রয়োজন হতো, সে হয়তোবা একটা সবজির জন্য আর একটা সবজি বিনিময় করতেছে, হয়তোবা কারো লাল শাক আছে আর কারো হয়তোবা পালং শাক আছে, সে সেটা বিনিময় করতে পারতেছে। কিন্তু একজনের একটা গরু দরকার আর আরেকজনের কাছে লাল শাক আছে, তো একটা গরু কিন্তু আর একটা শাকের জন্য বিনিময় করা যায় না। তো যখন এই বিনিময়যোগ্য পণ্যের মানের তারতম্য দেখা দিল তখন এই মান নির্ধারণ অনুপাতে এমন একটা নির্ধারিত বা এমন একটা নির্ধারক প্রয়োজন হলো যেটা দ্বারা আমরা বিভিন্ন প্রকার জিনিসের মান অনুপাতে একটা মূল্য নির্ধারণ করতে পারি। আর এই মূল্য থেকেই চলে আসলো হলো টাকা, এবং সেই টাকার মানের উপর ভিত্তি করে তখন হচ্ছে কি হলো, বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি হলো। তো এক্সচেঞ্জ রেট গুলো যখন আমরা কোনো একটা দেশের সাথে অন্য দেশের সেট করতে যাই তখনও কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রেখে এই বিনিময় হারগুলো নির্ধারণ করা হয়ে থাকে। এরপরে আসছে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটের জন্য ফরেন কারেন্সি সাপ্লাই, আমাদের ফরেন কারেন্সি সাপ্লাই কতটুকু আসছে,
এখানে ফরেন কারেন্সি সাপ্লাইয়ের সাথে সাথে যে বিষয়গুলো হলো derived from the foreign currencies countries demand for local goods, আমাদের যে লোকাল গুডস রয়েছে এই লোকাল গুডস এর উপর ফরেন কারেন্সি ডিমান্ডটা কতটুকু হারে আছে সেই বিষয়টা এখানে আসবে। দে মাস্ট কনভার্ট देयर কারেন্সি টু পারচেজ, এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যখন বিদেশি পণ্য কিনতে যাবেন তাহলে আপনাদের যে প্রোডাক্ট বা কারেন্সি আছে সেটাকে ডলারে কনভার্ট করতে হবে। এবং এটা উদাহরণস্বরূপ বলা যায় যে জার্মান ডিমান্ড ফর ইউএস গুডস মিন্স জার্মানস কনভার্ট ইউরোস টু ইন অর্ডার টু বাই। তার মানে হচ্ছে যখন একটা দেশ তাদের পণ্যকে বা তাদের পারচেজ বা কারেন্সিকে যখন ডলারে কনভার্ট করে, তার মানে হচ্ছে এটা দ্বারা সেই ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো জিনিস ক্রয় করতে পারবে সেটা দিয়ে। তারপরে রয়েছে দেখুন ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটের আরো বেশি বিষয় রয়েছে, যেমন অকার্স when the quantity supplied equals the quantity demanded of a foreign কারেন্সি এট এ স্পেসিফিক লোকাল প্রাইস। এখন ইকুইলিব্রিয়াম প্রাইসের জন্য দেখুন এখানে আরো একটা জিনিস বলা আছে যে কোয়ান্টিটি সাপ্লাইড ইকুয়ালস দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। আমরা যে কোয়ান্টিটি সাপ্লাই করছি এবং কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে এই দুইটা বিষয় যদি ইকুয়াল হয় কোনো কারেন্সির ক্ষেত্রে, ফরেন কারেন্সির ক্ষেত্রে, সেটা আসলে একটা ইকুইলিব্রিয়াম পজিশন হিসেবে আসতে পারে। জাস্ট এরপর আসছে হাউ এক্সচেঞ্জ রেট চেঞ্জ। আমাদের এক্সচেঞ্জ রেট কি কারণে চেঞ্জ হচ্ছে? একটা হচ্ছে ইনক্রিজ ডিমান্ড, যে কোনো কারণে যদি ডলারের চাহিদা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইকুইলিব্রিয়াম বা এক্সচেঞ্জ রেটটা, এই রেটটা কিন্তু তখন বেড়ে যাবে। হোম কারেন্সি ডেপ্রিসিয়েশন, যে কোনো কারণে যদি আমাদের দেশীয় মুদ্রার যেটা রয়েছে এই মুদ্রার যদি কি হয় অবমূল্যায়ন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ টাকার দাম রয়েছে, যে কোনো কারণে যদি আমাদের এই টাকার দাম কি করে ড্রপ করে বা ফল করে, সেক্ষেত্রে কিন্তু আমরা যখন বিদেশি কোনো মূল্য কিনতে যাব বা কারেন্সি কিনতে যাব সেক্ষেত্রে আমাদেরকে বেশি মূল্য পরিশোধ করতে হবে। এবং আছে ক্যালকুলেটিং ডেপ্রিসিয়েশন, এখানে আসলে কিভাবে কারেন্সি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে একটা বিষয় দেওয়া আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদের বইতে ইলাবোরেট করা আছে। এর সাথে এক্সাম্পল অফ আর অ্যাপ্রিসিয়েশন, যদি কখনো অ্যাপ্রিসিয়েশন হয় সেটা কিভাবে হয় এটাও এখানে দেওয়া আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং এক্সচেঞ্জ রেট, আমাদের এক্সচেঞ্জ রেটের যেসব ফ্যাক্টরগুলো এফেক্ট করে সেটার এক নম্বর আছে ইনফ্লেশন রেটস। আমাদের ইনফ্লেশন রেটগুলো কিন্তু আসলে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এইভাবে, যখন আমাদের ইনফ্লেশন রেটগুলো অনেক বেশি থাকে তখন কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটা ফল করে। তার মানে আমাদের দেশে যদি এখন ডেপ্রিসিয়েশন আছে অ্যাবাউট 7%, সরি ইনফ্লেশন, এই ইনফ্লেশন রেট যদি অ্যাবাউট হয়ে যায় 21%, তখন কিন্তু আমাদের যে বর্তমান ডলার এক্সচেঞ্জ হচ্ছে 85 টাকা করে, তখন কিন্তু এই 85 এর সাথে সাথে এই যে পার্সেন্টেজ আসলো আরো 14 বেড়ে গেল, তাহলে কিন্তু 85 এর সাথে সাথে আরো 14 যোগ হবে, তখন প্রায় 99 অর 100, মানে 1 টাকা 100 টাকা সমান সমান $1, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। তো ইনফ্লেশন রেট যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটাও বেড়ে যায়, কারণ সেক্ষেত্রে মূল্যর দাম বা আমাদের যে টাকা বা কারেন্সির দামটাও কমে যায়। এরপরে আছে ইন্টারেস্ট রেট, আমাদের মার্কেটে যে মানি সাপ্লাই রয়েছে এই সাপ্লাইয়ের সাথে যদি ইন্টারেস্ট রেটটাও বেড়ে যায় তাহলে কিন্তু এটা আপনার এক্সচেঞ্জ রেটটাকে ইনফ্লুয়েন্স করে। এবং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোথ রেট, আমাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা রয়েছে এটার গ্রোথ রেটটা আসলে কেমন, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রেটটাও চেঞ্জ হতে পারে। এরপরে আছে দ্য রোল অফ সেন্ট্রাল ব্যাংকস, আমাদের সেন্ট্রাল ব্যাংকসের কিছু রোল রয়েছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। ইন্টারভেনশন আছে এবং কিছু বিষয়গুলো এক্সপেকটেশনস থাকে, আসলে বিভিন্ন বিষয়ের সাথে সাথে দেখবেন বিভিন্ন বিষয়ের এক্সপেকটেশন থাকে। হোয়াট অ্যাফেক্টস কারেন্সি ভ্যালু, কারেন্সি ভ্যালু একটা হচ্ছে কারেন্ট ইভেন্টস, কারেন্ট সাপ্লাই, ডিমান্ড ফ্লোস এবং এক্সপেকটেশন অফ ফিউচার এক্সচেঞ্জ রেট, এইসব বিষয়ের উপরে কিন্তু আমাদের আসলে কি হচ্ছে কারেন্সির ভ্যালুটা নির্ধারণ করা হয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে। এক্সপেকটেশনস বলতে এখানে কারেন্সি ইকুয়াল ফিনান্সিয়াল অ্যাসেট, আমাদের এই যে ফিনান্সিয়াল অ্যাসেট যেটা রয়েছে এটার উপরে কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ রেটের প্রভাব আছে ইনডিরেক্ট, এবং এক্সচেঞ্জ রেট সমান সমান সিম্পল রিলেশন অফ টু ফিনান্সিয়াল অ্যাসেট। তারপরে আছে ডিমান্ড ফর মানি এন্ড কারেন্সি ভ্যালুস, এখানে ডিমান্ড ফর মানি এবং কারেন্সি ভ্যালুস যেভাবে এসেছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। সাউন্ডনেস অফ এ নেশনস ইকোনমিক পলিসিস, আমাদের একটা ইকোনমিক পলিসিসের যে সাউন্ডনেসটা রয়েছে সেটা যদি আমরা ধরি, এ নেশনস কারেন্সি টেন্ডস টু স্ট্রেংথেন উইদিন সাউন্ড ইকোনমিক পলিসিস, একটা দেশের যে সাউন্ড ইকোনমিক পলিসিস থাকবে এটার জন্য কিন্তু আমাদের নেশনের ইকোনমিক পলিসিগুলো অনেক বেশি স্ট্রং হতে হবে। এখন পলিসিগুলো যত বেশি স্ট্রং হবে তখন ইকোনমিক ভ্যালু বা ইকোনমিক স্ট্রেংথটা তত বেশি সাউন্ড হবে। তো এই কারণেই সাউন্ডনেস অফ নেশনস ইকোনমিক পলিসিস এর উপরে কিন্তু ইকোনমিক হেলথ এটা ডিপেন্ড করে থাকে। দেন এক্সপেকটেশনস এন্ড সেন্ট্রাল ব্যাংক বিহেভিয়ার, এক্সপেকটেশন এবং সেন্ট্রাল ব্যাংকের যে বিহেভিয়ার রয়েছে এই বিহেভিয়ারের উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে বিভিন্ন ফ্যাক্টর গুলো।
এবং তার সাথে সাথে এক্সপেকটেশন অফ সেন্ট্রাল ব্যাংক বিহেভিয়ার, সেন্ট্রাল ব্যাংকের বিহেভিয়ারের উপরে কিছু ডিপেন্ড করে যে সেন্ট্রাল ব্যাংকের বিহেভিয়ারটা কেমন হচ্ছে না হচ্ছে ইত্যাদি। দেন সেন্ট্রাল ব্যাংক রেপুটেশন, সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স, কারেন্সি বোর্ডস ইত্যাদি বিষয়ের উপরেও ডিপেন্ড করে থাকে। তো এই হচ্ছে আমাদের টোটাল মিলে সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল, যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করতেছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যে আলোচনা করা হয়ে থাকে। এখানে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের যে কারেন্সিটা, এই কারেন্সি এক্সচেঞ্জ রেটটা কিভাবে নির্ণয় করা হয়ে থাকতেছে, এবং এটা ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ রেট, আমরা যখন এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করছি তখন কোন কোন ফ্যাক্টরগুলোকে আমরা মাথায় রাখছি এইটা। এর সাথে সাথে আমাদের আরো কিছু বিষয় আছে, একটু দেখি। এর সাথে সাথে আমাদের আর যে বিষয়টা রয়েছে সেটা হলো চ্যাপ্টার 7, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এবং আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল হলো ডিটারমিনেশন অফ ফরেন এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রেটটা কিভাবে ডিটারমাইন করতে হবে। তো এটার জন্য দেখবেন আরো একটা বিষয় রয়েছে, সেটা হলো দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমাদের টোটাল ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা আসলে কি সেটা আমরা এখন দেখি। দেখুন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলতে যে মার্কেটে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময়টা করা হয়ে থাকে এটাই কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এবং এর কিন্তু আসলে নিয়ম কানুনের গুলো কোনো শেষ নাই। এক একটা দেশের নিয়ম কানুন এক এক রকম, যেমন আকাশের যত তারা আইনের তত ধারা, এবং আইনের যত ধারা তত অনুপাতে কাজের তত বর্ণ বা কাজের তত মানে কি রকমের পরিবর্তন হয়ে থাকে। তো এই অনুপাতে দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যখন আমরা আসতেছি তখন দেখবেন এখানে কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেটের এক একটা দেশের এক একটা নিয়ম অনুসারে সেইখানের পার্থক্যগুলো চলে আসতে থাকতেছে। তো এখানে প্রথম যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন। আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ইন্ট্রোডাকশন বিষয়গুলো এখানে দেখব। অর্গানাইজেশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে অর্গানাইজেশন গুলো রয়েছে সেগুলো, দ্য স্পট মার্কেট, দ্য ফরওয়ার্ড মার্কেট, এই চারটা জিনিসই আমরা এখানে দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন, দ্য কারেন্সি মার্কেট। এখানে কারেন্সি মার্কেট অনুসারে হোয়ার মানি denominated in one currency is bought and sold with money denominated in another country. কারেন্সি মার্কেট বলতে আসলে এমন একটা মার্কেট বোঝাচ্ছে যেখানে আমরা একটা কারেন্সিটা অন্য কারেন্সি অনুপাতে কি করছি, পারচেজ করছি আর সেল করছি। এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টাই হলো কারেন্সি মার্কেট। এর সাথে সাথে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ক্যাপিটাল ট্রানজাকশন। আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড এবং ক্যাপিটাল ট্রানজাকশন যে বিষয়গুলো রয়েছে সেটা ফ্যাসিলিটেটেড উইথ দ্য অ্যাবিলিটি, এই আমাদের সামর্থ্যের সাথে অনুপাতে এটাকে যে ফ্যাসিলিটেট করা হচ্ছে সেটা টু ট্রান্সফার পারচেজিং পাওয়ার, আমরা পারচেজিং পাওয়ারটাকে যখন আসলে ট্রান্সফার করছি এবং বিটুইন কান্ট্রিজ, দুইটা দেশের মধ্যে ইত্যাদির উপরেও কিন্তু কি করতেছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ক্যাপিটাল ট্রানজাকশন গুলো ডিপেন্ড করে থাকে। এর সাথে রয়েছে লোকেশন, ওটিসি টাইপ, নো স্পেসিফিক লোকেশন। আর একটা হচ্ছে মোস্ট ট্রেডস বাই ফোন, টেলেক্স অর সুইফট ইত্যাদি বিষয়গুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার। ওভার দ্য কাউন্টারে ওটিসি টাইপ, নো স্পেসিফিক লোকেশন, এরকম কাজের জন্য আমাদের আসলে কোনো স্পেসিফিক লোকেশন আমাদেরকে কি করতে হয় না, ফলো করতে হয় না। আর মোস্ট ট্রেডস বাই ফোন, টেলেক্স অর সুইফট। সুইফট মানে হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশনস। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে এগুলো নির্ধারণ করা হয়ে থাকে। এরপর আছে অর্গানাইজেশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে অর্গানাইজেশন গুলো রয়েছে, পার্টিসিপেন্টস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, পার্টিসিপেন্ট এট টু লেভেলস, এটা দুটো লেভেলে হতে পারে, এটা হচ্ছে হোলসেল লেভেল আর এটা হচ্ছে রিটেল লেভেল। হোলসেল লেভেলটা আসলে সবচেয়ে বেশি হয়ে থাকে, রিটেল লেভেলটা খুব কম হয়ে থাকে। যেটা আসলে বায়ার টু সেলার, যেমন দেখবেন যেটা আসলে সরাসরি বিভিন্ন হোলসেল থেকে রিটেলের যা অনলাইন কি আছে ওয়েবসাইট গুলো রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এই হোলসেল থেকে রিটেলটা আসতে পারে। যেমন মনে করেন amazon.com আছে, daraz.com আছে, bagdum.com আছে, এগুলো থেকে কিন্তু আমরা বিদেশি যে কোনো পণ্যকে কিন্তু অর্ডার করতে পারি। এটা হচ্ছে রিটেল লেভেল, বাট দিস ইজ ভেরি মাচ লো। যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে হোলসেল লেভেলটা। তারপরে আছে দেখুন অর্গানাইজেশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, টু টাইপস অফ কারেন্সি মার্কেট, স্পট মার্কেট আর একটা হলো ফরওয়ার্ড মার্কেট। স্পট মার্কেট হচ্ছে ইমিডিয়েট ট্রানজাকশন রেকর্ডেড বাই সেকেন্ড বিজনেস ডে, যে বিষয়টা আসলে আমাদের ইমিডিয়েট ট্রানজাকশন হচ্ছে এটা হচ্ছে স্পট মার্কেট। আর ফরওয়ার্ড মার্কেট হচ্ছে ট্রানজাকশনস টেকস প্লেস এট এ স্পেসিফাইড ফিউচার ডেট। এই ক্ষেত্রে
আমাদের ট্রানজ্যাকশন যখনই ঘটে এটা কিন্তু একটা ফিউচার স্পেসিফিক ডেটে ঘটবে এবং সেই অনুপাতে আমরা কি করব, এটাকে রেকর্ড করে রাখবো। পার্টিসিপেন্টস বাই মার্কেট, আসলে মার্কেটে কে কে পার্টিসিপেন্ট থাকছে, স্পট মার্কেট অনুপাতে কে কে পার্টিসিপেন্ট থাকছেন ইনরা এখানে তুলে ধরা হয়েছে। ফরওয়ার্ড মার্কেটে আরবিট্রেজার্স আছে, ট্রেডার্স আছে, হেজার্স আছে, স্পেকুলার্স আছে, এরা আসলে এই মার্কেটে রোল প্লে করে থাকে। ক্লিয়ারিং সিস্টেম, এখানে ক্লিয়ারিং হাউস ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম এই একটা বিষয় আছে, ইউজড ইন ইউএস ফর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখানে একটা দেশের সাথে অন্য দেশের যখন আমরা পেমেন্টে ক্লিয়ার করি তখন দেখবেন লেটার অফ ক্রেডিট রয়েছে। এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে কিন্তু আমরা একটা দেশের সাথে অন্য দেশের যখন কোনো আমদানি রপ্তানি করতে যাই এর ক্লিয়ারিং গুলো এইভাবে সম্পূর্ণ করা হয়ে থাকে। দেন ফিডওয়্যার অপারেটেড বাই ফেডারেল রিজার্ভ ব্যাংক ইউজড ফর ডোমেস্টিক ট্রান্সফার, এটা ডোমেস্টিক ট্রান্সফার করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক ট্রেডিং, আমরা যখন ইলেকট্রনিক ট্রেডিং করি এর সাথে অটোমেটেড ট্রেডিং, জেনুইন স্ক্রিন বেসড মার্কেট ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেটা কিছু রেজাল্টস, আসলে এই কাজের রেজাল্ট গুলো থাকে রিডিউসড কস্ট অফ ট্রেডিং, এক্ষেত্রে কস্ট অফ ট্রেডিংটা রিডিউসড হয়। থ্রেটেন্স ট্রেডার্স অলিগোপলি অফ ইনফরমেশন, আমাদের আসলে যে ইনফরমেশনের একতা, যেমন যে একচেটিয়া ভাব, এটাও কিন্তু রিমুভ করা যায়। আর প্রোভাইডস লিকুইডিটি, এবং এই মার্কেটটা লিকুইডিটিটাকে প্রোভাইড করে থাকে। সাইজ অফ দ্য মার্কেট, আসলে মার্কেটের সাইজটা দিনে দিনে কেমন হচ্ছে ফরেন এক্সচেঞ্জে, এই বিষয়টা এখানে তুলে ধরেছে। মার্কেট সেন্টার্স, কোন মার্কেটের সেন্টার কেমন ইত্যাদি। দেন স্পট মার্কেট, স্পট মার্কেটের কোটেশন গুলো কেমন, সোর্স ইত্যাদি ইত্যাদি। মেথড অফ কোটেশন ফর ইন্টারব্যাংক ডলার ট্রেডস, মানে কোথা থেকে কেমন এক্সচেঞ্জ এসেছে এই বিষয়গুলো অনুপাতে কিন্তু এখানে একটা স্পট তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে দেখুন স্পট মার্কেট ফর নন ব্যাংক কাস্টমার্স, নন ব্যাংক কাস্টমার্স এর জন্য আসলে কি করা আছে না আছে ইত্যাদি এখানে তুলে ধরা আছে। ট্রানজাকশন কস্ট, কোথাকার ট্রানজাকশন কস্ট কেমন এটা। দেন প্রেজেন্ট স্প্রেড ফর্মুলা, বর্তমান স্প্রেড ফর্মুলা যে বিষয়টা সেটা এখানে তুলে ধরা হয়েছে। ক্রস রেট, এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম ক্রস রেট কোন বিষয়গুলো, এবং ক্যালকুলেটিং অফ ক্রস রেট, আমরা আসলে ক্রস রেট কিভাবে ক্যালকুলেটিং করা যায় সেখানে একটা উদাহরণ আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন। কারেন্সি আরবিট্রেজ যেটা রয়েছে সেটাও দেখেন এখানে রয়েছে যে ইফ ক্রসেস রেটস ডিফার ফ্রম ওয়ান ফিনান্সিয়াল সেন্টার টু অ্যানাদার, যখন আমাদের একটা ফিনান্সিয়াল সেন্টার আর একটা ফিনান্সিয়াল সেন্টারকে ক্রস করছে, এটাই হলো সেটার উপরে ডিপেন্ড করে থাকে যে ইফ ক্রস রেটস ডিফার ফ্রম ওয়ান ফিনান্সিয়াল সেন্টার টু অ্যানাদার এন্ড প্রফিট অপরচুনিটিস এক্সিস্ট। তো সেক্ষেত্রে যখন আমাদের আসলে ইফ ক্রস রেটস ডিফার ফ্রম ওয়ান ফিনান্সিয়াল সেন্টার টু অ্যানাদার এন্ড প্রফিট অপরচুনিটিস এক্সিস্ট, যখন আসলে দুইটা রেটের ভিতরে ডিফারেন্সটা তৈরি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি। তারপর আছে স্পট মার্কেট, একটা বিষয় হচ্ছে বাই চিপ ইন অন ইন্টারন্যাশনাল মার্কেট, সেল এট এ হায়ার প্রাইস ইন অ্যানাদার, আমরা একটা মার্কেটে কম বিক্রি করব ক্রয় করব, অন্য মার্কেটে বেশি বিক্রি করলেও এটা হতে পারে। রোল অফ অ্যাভেলেবল ইনফরমেশন, আমাদের অ্যাভেলেবল ইনফরমেশনের ভূমিকাটা কি এটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেটেলমেন্ট ডেট ভ্যালু ডেট, এখানে সেটেলমেন্ট প্রসিজার গুলো এখানে তুলে ধরা আছে। আর একটা হলো এই সেটেলমেন্ট প্রসিজারের যে বিষয়গুলো, এটা দেখবেন আপনাদের বইতে আরো ভালোভাবে আলোচনা করা আছে, এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, আর কিছুই না। আর স্পট মার্কেটের ডিমান্ড ফর হায়ার রিস্ক প্রিমিয়াম, ব্যাংকার্স ওয়াইডেন বিড আস স্প্রেড ইত্যাদি ইত্যাদি। আর স্পট ট্রানজাকশনস এর আরো কিছু বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে আনা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল, সেই সেকেন্ড চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এখানে আমরা ক্লাসে যে বিষয়গুলো দেখেছি এই ক্লাসের বিষয়গুলো এবং এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করতেছে আসলে এই সেকেন্ড চ্যাপ্টার আমাদের ছিল ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এবং এইগুলোর উপরে ডিপেন্ড করে আসলে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট কি করা হয় নির্ধারণ করা হয়ে থাকে, এবং এটার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে আমরা কিভাবে ফরেন এক্সচেঞ্জ মার্কেটগুলো ডিটারমাইন করে থাকি। তো এটাই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মূল আলোচনার বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে থার্ড চ্যাপ্টারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।